আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। করোনা সতর্কতা মেনে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে শেষ বিদায়। সর্বজন শ্রদ্ধেয় অভিভাবকের মৃত্যুতে জাতির শোক। একদিনের রেকর্ড শনাক্তে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়ালো, আরও 15 জনের মৃত্যু। কোভিড-19 চিকিৎসায় ঢাকা মেডিকেলে শনিবার প্লাজমা থেরাপি শুরু। প্রাথমিকভাবে 45 জনের প্লাজমা সংগ্রহ। এবং আফ্রিকায় 25 কোটি মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা। সংক্রমণ ঠেকাতে ব্যর্থতার দায়ে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করতে চান ট্রাম্প। এছাড়া সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে। গ্যাসের স্বাদযুক্ত আইসক্রিমের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। গাজীপুর সংবাদে জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে করোনার সতর্কতা মেনে রাষ্ট্রীয় মর্যাদায় আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয় অভিভাবকের মৃত্যুতে শোকাচ্ছন্ন সারা দেশ। বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর পর তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। মাসুদ শাকিলের রিপোর্ট। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের মরদেহ সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে আজিমপুর কবরস্থানে নেওয়া হয়। সেখানে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় সম্মান জানানো শেষে করোনার সতর্কতা মেনে জানাজার নামাজ হয়। এরপর পিতামাতার কবরে চিরনিদ্রায় শায়িত হন জাতীয় অধ্যাপক সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক ডক্টর আনিসুজ্জামান। জাতির সংকটে ভরসার নাম ছিলেন ডক্টর আনিসুজ্জামান। প্রধান কাজ ছিল মানুষকে কিভাবে উপকার করা যায়। কোনো লোক যে কোনো ব্যাপারে, সে ভর্তি হোক, লেখাপড়ার ব্যাপারে হোক, যে কোনো কাজের জন্য ওনার কাছে গেলে উনি সাধ্যমতো সবাইকে সহযোগিতা করেছেন। জীবন ও মৃত্যুর অমোঘ নিয়মে চলে গেলেন ডক্টর আনিসুজ্জামান। তবে তিনি তার একনিষ্ঠ শিক্ষকতা, নিবিড় গবেষণা ও গভীর চিন্তন জন্যে সবসময় বাংলা ভাষাভাষী মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। গণতান্ত্রিক আন্দোলনে সামনের সারিতে সক্রিয়ভাবে অংশ নেওয়া বুদ্ধিজীবী তিনি। 1937 সালের 18 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের 24 পরগনায় জন্মগ্রহণ করেন আনিসুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। 1952-এর ভাষা আন্দোলন, 1969-এর গণ অভ্যুত্থান ও 1971-এ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন আনিসুজ্জামান। মুক্তিযুদ্ধের সময় ভারতে গিয়ে প্রবাসী বাংলাদেশ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন ডক্টর আনিসুজ্জামান। বাংলাদেশের সংবিধান প্রণয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বাংলা সাহিত্যের ইতিহাস নিয়েও তার অনেক গবেষণা রয়েছে। শিক্ষা ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ নানা সম্মাননায় ভূষিত হন অধ্যাপক আনিসুজ্জামান। তাকে ভারত সরকার পদ্মভূষণ সহ নানা সম্মাননা দেয়। 2018 সালের 19 জুন ডক্টর আনিসুজ্জামানকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। মাসুদ শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 20,000 ছাড়িয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সর্বোচ্চ 1202 জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন 15 জন। মোট মৃত্যু 298। এই পর্যন্ত সুস্থ হয়েছেন 3882 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ঢাকা শহর ও বিভাগে আক্রান্তের সংখ্যা আগের চেয়ে সামান্য কমেছে। চকরমালিতার রিপোর্ট। সংবাদ বুলেটিন। করোনায় জাতীয় অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বুলেটিন শুরু করেন স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। বাংলাদেশ একজন বাতিঘরকে হারালো, আমরা তার বিধি আত্মার শান্তি কামনা করছি। শুক্রবারের স্বাস্থ্য বুলেটিনের তথ্য অনুযায়ী একদিনে হটলাইনে কল, নমুনা সংগ্রহ, নমুনা পরীক্ষা এবং আক্রান্ত শনাক্ত সবই সর্বোচ্চ। আর একদিনে মৃত্যু সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ। 24 ঘন্টায় 4টি হটলাইনে করোনা সংক্রান্ত কল এসেছে 1,85,245টি। এসব কল থেকে তথ্য নিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে
9,539 জনের। পরীক্ষা করা হয়েছে 8,582টি আর শনাক্ত 1,202 জন। একদিনে 15 জনের মৃত্যু হয়েছে, সুস্থ হয়েছেন 279 জন। শনাক্তের দশম সপ্তাহের একেবারে শেষে এসে দেশে মোট আক্রান্ত 20,000 ছাড়িয়েছে। তাদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন 15,885 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,882 জন, মারা গেছেন 298। কোয়ারেন্টাইনে 46,805 এবং আইসোলেশনে 2,748 জন। আমাদের শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,202 জন। আমাদের শনাক্ত 20,065 জন। গত 24 ঘন্টায় আমাদের মৃত্যু হয়েছে 15 জনের এবং এ পর্যন্ত 298 জন। এলাকা ভিত্তিক সংক্রমণের তথ্য তুলে ধরা হয় বুলেটিনে। ঢাকা সিটি এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলার মধ্যে সেখানে শতকরা হার একটু কমেছে। শতকরা হার 80% নিচে নেমেছে এবং ঢাকা শহর এবং ঢাকার বিভিন্ন জেলা নিয়ে ঢাকা ডিভিশনে এখন সর্বশেষ অনুযায়ী 79.54% এবং এই 79.54% মধ্যে ঢাকা সিটিতে 58.11% এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে 21.43% এবং ঢাকা বিভিন্ন জেলার মধ্যে নারায়ণগঞ্জে আছে সর্বাধিক। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলা ও জরুরি প্রয়োজনে বাইরে বের হলে জনসমাগম এড়িয়ে চলতে বুলেটিনে আবারও সতর্ক করা হয়। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিনে সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে করোনা মোকাবেলায় জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, আক্রান্তের ঊর্ধ্বমুখী এই সময়ে সরকারি নির্দেশনা কঠোরভাবে না মানলে দ্বিতীয় দফা সংক্রমণ রোধ করা যাবে না। যত বেশি আমরা পরীক্ষা করব তত বেশি আমরা রোগীকে শনাক্তকরণ করতে পারবো এবং তাদের লাভটা হবে এই রোগীদেরকে আমরা যদি আইসোলেশনে রাখি তাহলে বাকি জনগোষ্ঠী রোগমুক্ত থাকার সম্ভাবনাটা বেশি। টেস্টের আওতা বাড়ার সাথে সাথে আমাদের যেটা খুব বেশি প্রয়োজন হবে সেটি হলো যে আমরা রিপোর্টটা যত তাড়াতাড়ি পাই অর্থাৎ 24 ঘন্টার মধ্যে পাওয়াটা খুবই জরুরি। আরেকটি হলো যে জীবিকার প্রয়োজনে দোকানপাট ঠিকই খুলেছে, কিন্তু আমি বলবো যে আমরা যেন অপ্রয়োজনে দোকানে না যাই। আর দোকানে গেলেও স্বাস্থ্যবিধি যদি অত্যন্ত কড়াকড়িভাবে মেনে না চলা হয় তাহলে যিনি স্বাস্থ্যবিধি মানছেন না তার ব্যাপারে এবং ওই দোকান বা বাজারের ব্যাপারে যথাযথ যেন ব্যবস্থা না হয়। ঈদে চলাচল নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, কিন্তু সেই সাথে আমাদেরকে মানতে হবে। অর্থাৎ আমরা যদি ঢাকা থেকে গ্রামাঞ্চলে কম যাই বা না যাই, গ্রাম থেকে ঢাকায় না আসে, তাহলে আমরা পরবর্তী আরেকটা বড় ওয়েভ বা বড় একটা সংক্রমণের ঢেউ থেকে বেঁচে যাব বলে আমি মনে করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রক্তের প্লাজমা দিয়ে কোভিড-19 রোগীদের চিকিৎসা শনিবার শুরু হচ্ছে। প্রাথমিকভাবে করোনা থেকে সুস্থ হওয়া 45 জনের রক্তের প্লাজমা সংগ্রহ করে গুরুতর রোগীদের চিকিৎসা শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল সাব কমিটি। কমিটির প্রধান প্রফেসর এম এ খান চ্যানেল আইকে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে প্লাজমা সংগ্রহ করা হবে। চকরমালিথার রিপোর্ট। ভ্যাকসিন বা সুনির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা চিকিৎসায় বেশ কয়েকটি ওষুধ ও পদ্ধতি নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন সারা বিশ্বের চিকিৎসকরা। এর মধ্যে সুফল পাওয়া একটি চিকিৎসা ব্যবস্থার নাম রক্তের প্লাজমা থেরাপি। কোভিড-19 থেকে সেরে ওঠা ব্যক্তির শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। তার রক্তের প্লাজমা দিয়ে গুরুতর অসুস্থ রোগীর শরীরে প্রয়োগ করার পর বিভিন্ন দেশে অনেকেই সুস্থ হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর একটি টেকনিক্যাল সাব কমিটির তত্ত্বাবধানে বাংলাদেশে সরকারিভাবে প্লাজমা থেরাপি শুরু করছে শনিবার। সুস্থ হওয়া বেশ কয়েকজন তাদের রক্তের প্লাজমা দিতে রাজি হয়েছেন। যে সমস্ত করোনাক্রান্ত রোগী স্বাভাবিক নিয়মে সুস্থ হতে পারছেন না, যাদের অবস্থা গুরুতর, তারা যদি আমার প্লাজমা নিয়ে সুস্থ হতে পারেন তবে আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং আনন্দের একটা উপলক্ষ হবে। আমি নিজে এই পদ্ধতিতে একজন প্লাজমা ডোনার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছি এবং আগামীকাল আমি সেখানে প্লাজমা ডোনেট করব ইনশাআল্লাহ। সমাজের বিভিন্ন পর্যায়ে আপনারা যারা সুস্থ হয়ে যাওয়া করোনা রোগী আছেন, আপনাদের সবার প্রতি আমার একজন ভালো হয়ে যাওয়া রোগী হিসেবে এবং একজন চিকিৎসক হিসেবে সবার কাছে আবেদন যে আপনারা এই করোনা রোগীদের জন্য প্লাজমা ডোনেট করেন। এই প্লাজমা আপনার দান করা প্লাজমায় একজন অসুস্থ রোগী যিনি আইসিইউতে আছেন, সংকটাপন্ন অবস্থায় আছেন, তিনি আবার নতুন জীবন ফিরে পাবেন।
প্লাজমা থেরাপির জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সমিশন বিভাগকে কারিগরি সহায়তা দিচ্ছে একটি বেসরকারি সংগঠন। আমরা আমাদের হেলথ সেন্টারের ল্যাবে এই অ্যান্টিবডি টাইট্রেশন নির্ধারণ করার প্রক্রিয়াটি শুরু করতে যাচ্ছি। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট আছে বা এলাইজা টেকনিকটি ব্যবহার করে এলাইজা কিটের মাধ্যমে আমরা এই অ্যান্টিবডি টাইট্রেশনটি করব। করোনা রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করার পাশাপাশি বিষয়টি নিয়ে গবেষণাও করছে স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল সাব কমিটি। WHO গাইডলাইন মেনে প্লাজমা সংগ্রহ করব, এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, এমনকি কোনো রিইনফেকশন হওয়ারও সম্ভাবনা নাই। প্রথম দিন প্রাথমিকভাবে 3 থেকে 4 জন থেকে এই প্লাজমা সংগ্রহ করা হবে। এই গবেষণার 45 জন রোগীকে আমরা প্লাজমা না দিয়ে কন্ট্রোল গ্রুপ হিসেবে রাখব, যাদের সাথে আমরা যাদেরকে প্লাজমা দিব তার সাথে এটা কম্পেয়ার স্টাডি করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালও রক্তের প্লাজমা থেরাপি নিয়ে কাজ শুরু করেছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। করোনা থেকে সেরে উঠলেও প্রাতিষ্ঠানিক প্রত্যয় না থাকায় কাজে যোগ দিতে পারছেন না এক যুবক। তিনি চ্যানেল আইকে জানিয়েছেন, আইডিসিআর থেকে SMS পাঠিয়ে জানানো হয়েছে তিনি সুস্থ, কিন্তু কোনো ইমেল পাননি তিনি। করোনা জয়ী আরেকজন সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা, মানসিকভাবে শক্ত থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। রিজভি নেওয়াজের রিপোর্ট। রাজধানীর মিরপুরের বাসিন্দা ইমরান কাজ করেন বেসরকারি একটি প্রতিষ্ঠানে। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 1 মাসেরও বেশি সময় ধরে তিনি কাজের বাইরে। ইমরান এখন সুস্থ। দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে, তাও 10 দিন হতে চলল, কিন্তু এখনো কাজে ফিরতে পারছেন না তিনি। কুর্মিটোল হসপিটালে যাই, তো ওখান থেকে আমাকে তারা জানায় যে এখানে টেস্ট করা হয় না, আপনি IEDCR এর যোগাযোগ করুন। তো আমি ওখান থেকে IEDCR যাই, ওখান থেকে তারা আমাকে জানায় যে এখানেও টেস্ট করা হয় না, আপনি ঢাকা মেডিকেল কলেজে যান। তো আমি হতাশ হয়ে আমার এক বড় ভাই, উনি সংবাদকর্মী, ওনাকে ফোনে জানাই, তো উনি আমাকে একটা ব্যবস্থা করে দেয় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হসপিটালে। ওখানে আমি 15 তারিখে কোভিড টেস্টটা করাতে পারি এবং আমি এর রেজাল্টটা পাই 17 তারিখে যে আমি পজিটিভ। তো আমি এর মাঝখানে আমি IEDCR ফোন দিয়ে রেখেছিলাম আমার টেস্ট করার জন্য। তো ওরা আমার আবেদনটা গ্রহণ করেছে এবং ওরা 4ই মে আমার বাসায় লোক পাঠিয়ে স্যাম্পল কালেকশন করে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো মেইল পাইনি। এর জন্য আমি আমার প্রতিষ্ঠানে জয়েন করতে পারছি না। সংবাদকর্মী গাজী শাহনেওয়াজ 29 এপ্রিল IEDCR এর পরীক্ষা থেকে জানতে পারেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। চিকিৎসকদের পরামর্শে বাসায় থেকেই সুস্থ হয়েছেন। দ্বিতীয় পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার আশা করছেন তিনি। করোনার হলেই মৃত্যু হবে, এটা আসলে ধারণাটা ভুল। কারণ করোনাকে পরাজিত করতে হলে আপনার মনোবলটাকে অনেক শক্তি, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখতে হবে। শুধু সবাই বলেন যে আদার আর মানে এলাচ, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এগুলো দিয়ে পানি ফুটাই করার জন্য, কিন্তু আমি কিন্তু ভাব খুব বেশি নেইনি। আমার কিন্তু কাশি ছিল, আমার ছিল মানে মানে গলায় ব্যথা ছিল। ভারত থেকে আমাকে বারবার বলা হয়েছে আমাকে আদার রস, লেবুর পানি এবং গরম পানি মধুর সাথে মিশিয়ে বেশি বেশি করে খাওয়ার জন্য আমি সেই পদ্ধতি অনুসরণ করেছি। সবচেয়ে আরেকটা বিষয়, লাঞ্চ একটা গুরুত্বপূর্ণ বিষয় করোনায়। আপনার নাকটা বন্ধ করে শ্বাস নেওয়া, 1 থেকে 30 থেকে 20 থেকে 1-2 করে গুনে এসে ধাপে ধাপে 30 পর্যন্ত করা, দিনে কয়েকবার করা, যাতে লাঞ্চটা সচল থাকে। করোনা জয়ীদের চাওয়া সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে কাউকে যেন প্রাতিষ্ঠানিক জটিলতায় পড়তে না হয়। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। আফ্রিকা মহাদেশে 1 বছরে 25 কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ব্রাজিলে একদিনে রেকর্ড সংখ্যক মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন। করোনা ভাইরাস ইস্যুতে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি নিয়ে আলভি হোসেনের রিপোর্ট। আফ্রিকা মহাদেশে মহামারী কোভিড-19 বড় ধরনের সংক্রমণের আশঙ্কা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানীরা। BMJ গ্লোবাল হেলথ জার্নালে প্রকাশিত তাদের গবেষণা রিপোর্টে দেখা গেছে মহাদেশটিতে 1.5 লাখ থেকে 1,90,000 মানুষের মৃত্যু হতে পারে। আফ্রিকার দক্ষিণ সুদানের এক শরণার্থী শিবিরে এরই মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ব্রাজিলে আরো 13,944 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মোট আক্রান্ত 2,02,918 জন।
মারা গেছেন 13,933 জন। এ অবস্থায় অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর সাও পাওলো লকডাউন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ব্যর্থতার অভিযোগ এনে চীনের সাথে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স বিজনেস নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই বলেছেন। তবে সমালোচকরা বলছেন ট্রাম্প আসলে করোনা মোকাবেলায় নিজের ব্যর্থতা আড়াল করতেই বেইজিং এর বিরোধিতা করছেন। নতুন করে সংক্রমণ দেখা দেওয়ায় চীনের উহানের 30 লাখ বাসিন্দার করোনা পরীক্ষা করা হয়েছে। গত সপ্তাহে শহরটিতে 6 জন নতুন রোগী শনাক্তের পর সেখানকার সব বাসিন্দাকে পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়। করোনা মোকাবেলায় এবছর ঈদ উল ফিতরের জামাত ও 900 আবেদনকারীর হজ যাত্রা বাতিল করেছে সিঙ্গাপুর। লকডাউন প্রত্যাহার করে 3 জুন থেকে জনগণকে দেশ জুড়ে অবাধ চলাচলের অনুমতি দিতে যাচ্ছে ইটালি। 18 মে থেকে ইটালির এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ভ্রমণের অনুমতি দেওয়া হবে। এরই মধ্যে এ বিষয়ে খসড়া আদেশও করা হয়েছে। আলভি হোসাইন, চ্যানেল আই। বেলজিয়ামে করোনা ভাইরাসে আক্রান্ত বয়স্ক ব্যক্তিদের সাথে ট্রেনে চড়ে দেখা করছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। ভিন্ন এই উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর দেখা হওয়ায় সন্তুষ্টির কথা জানিয়েছেন রোগীরা। পাশাপাশি লাভবান হচ্ছেন উদ্যোক্তারাও। রিপোর্ট করছেন তামান্না তানজিনা। করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকে বয়স্করাই আক্রান্ত হয়েছেন সবচেয়ে বেশি, কেননা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, আবার নানা রকম বার্ধক্যজনিত রোগে ভুগে থাকেন অনেকে। তাই কোভিড-19 সংক্রমণের শুরুতেই বেলজিয়ামে পরিবারের বয়স্ক ব্যক্তিদের আলাদাভাবে দেখাশোনার জন্য কেয়ার হোমের ব্যবস্থা করা হয়েছে। নার্সরা সার্বক্ষণিক খেয়াল রাখছেন তাদের। অবরুদ্ধ অবস্থায় দীর্ঘদিন ধরে কেয়ার হোমে থাকায় আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে পারছেন না এই মানুষগুলো। তাই পরিবারের সাথে তাদের দেখা করাতে ভিন্ন উদ্যোগ নিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ট্রেনে চড়ে কেয়ার হোমে থাকা ব্যক্তির সাথে দেখা করছেন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা। আমি আমার বোনকে কিছুক্ষণ দেখেছি, এই আনন্দ অন্যরকম। এভাবে সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সামাজিক দূরত্ব মেনেই সবকিছু করা হচ্ছে বলে জানিয়েছেন নার্সিং হোমের মালিক। আমাদের খুব নিয়ম মেনে কাজ করতে হচ্ছে। অনেকদিন হলো কঠিন সূচি মেনে চলতে হচ্ছে। রোগীদের সাথে তার পরিবাররা দেখাও করতে পারছে না, এমনকি আমরা সেভাবে দেখা করার আয়োজনও করতে পারছি না। এই উদ্যোগ সত্যি প্রশংসার। আমরা খুব কাছ থেকে তাদের আবেগে আপ্লুত হওয়ার মতো সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। উদ্যোক্তারা জানিয়েছেন কিছুটা লোকসান হলেও বন্ধ থাকা মেশিনগুলো এতে সচল হচ্ছে। করোনা ভাইরাসের কারণে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা ক্রেনগুলো চালাতেও পারছি না, তাই এগুলো অকেজো হয়ে পড়েছিল। এই কাজটি করায় এগুলো সচল রাখতে পারছি আমরা। ড্রাইভারদের ভাড়াও দিতে হচ্ছে, কিন্তু এই মানুষগুলোর খুশি দেখে সেটির কথা আর ভাবছি না। বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ কবে শেষ হবে সেটি এখনো অজানা। তবে নিয়ম মেনে বিভিন্ন সময়ে নেওয়া এ ধরনের উদ্যোগগুলো প্রশংসার দাবি রাখে। তামান্না তানজিনা, চ্যানেল আই। এবারে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স করোনা সর্বশেষ। সংবাদের এই পর্যায়ে করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। সরাসরি যাচ্ছে তার কাছে। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে করোনা ভাইরাসের সর্বশেষ বিশ্ব পরিস্থিতি দিয়ে শুরু করতে চাই। আজ ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন 3,05,786 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 45,84,012 জন। মোট সুস্থ হয়েছেন 17,36,023 জন। করোনা ভাইরাসে আক্রান্তের দিক থেকে চীনকে অতিক্রম করল ভারত। ভারতের স্বাস্থ্য বিভাগের তথ্যে দেখা যায় শুক্রবার ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 84,712 জন। যদিও ওয়ার্ল্ডোমিটারে এখন যে তথ্য দেখাচ্ছে তাতে আক্রান্তের সংখ্যা 85,546 জন। আর চীনে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছিল 82,933 জন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে ভারতের বর্তমান অবস্থান 11তম। বাংলাদেশের দিকে দৃষ্টি দিলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের রূপালী ব্যাংকের ডিজিএম শহীদুল ইসলাম খান মারা গেছেন।
করোনা উপসর্গ নিয়ে আরও 3 জন এর মৃত্যুর খবর এসেছে আমাদেরকে জেলার প্রতিনিধিদের কাছ থেকে। এর মধ্যে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে 2 জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। বরগুনা জেলায় নতুন করে 2 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসক যিনি সদ্য মেডিকেল অফিসার হিসাবে যোগদান করেছেন এবং একজন সঞ্চয় কর্মকর্তা। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 42 জন, সুস্থ হয়েছেন 27 জন এবং চিকিৎসাধীন আছেন 13 জন। ময়মনসিংহে আজ 402 জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং 13 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ময়মনসিংহের 7 জন, ভালুকায় 2 জন চিকিৎসক, ফুলপুরে 2 জন, ফুলবাড়িয়া 2 জন, ঈশ্বরগঞ্জে 1 জন, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ এবং মোহনগঞ্জে 2 জন। জামালপুর জেলায় 4 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ইসলামপুরে 2 জন, মাদারগঞ্জে 1 জন এবং দেওয়ানগঞ্জে 1 জন। ময়মনসিংহ বিভাগে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে 520 জন। এদের মধ্যে ময়মনসিংহ জেলায় 267 জন, জামালপুর জেলায় 114 জন, নেত্রকোনা জেলায় 97 জন এবং শেরপুর জেলায় 41 জন। আজ সুস্থ হয়ে ময়মনসিংহ থেকে বাড়ি ফিরেছেন 4 জন। মোট সুস্থ হলেন এই বিভাগে 188 জন। রংপুর মেডিকেল কলেজে 188 জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়েছে। আনসার, পুলিশ সদস্য সহ নতুন করে 31 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। এদের মধ্যে 28 জন রংপুরের, 2 জন কুড়িগ্রাম ও লালমনিরহাটের 1 জন। এ নিয়ে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো 202 জনে। কক্সবাজারে করোনা নতুন করে 3 জন রোহিঙ্গা শরণার্থী শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন 1 জন। মোট রোহিঙ্গা শরণার্থী শনাক্ত হলেন 5 জন। রাঙ্গামাটিতে 9 মাসের শিশু করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে এবং তার বাবাও করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। লক্ষ্মীপুরে আক্রান্ত এক শিশুর সংস্পর্শে থাকা দাদা দাদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শিশুটির সংস্পর্শে থাকা ওই পরিবারের 15 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নওগাঁ, গাজীপুর, সিরাজগঞ্জে 23 জন পুলিশ আক্রান্তের খবর আমরা পেয়েছি। রংপুর মহানগর ও পুলিশ লাইন্সের 5 জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আনসার ক্যাম্পে 10 জন আনসার সদস্য আক্রান্ত হয়েছেন। এই 3টি স্থানে গতকালও 10 জন আক্রান্ত ছিলেন। সিরাজগঞ্জে তদন্ত পুলিশ পরিদর্শক সহ 3 জন পুলিশ সদস্য করোনা আক্রান্ত শনাক্ত হওয়ায় সিরাজগঞ্জের কাজীপুর থানা লকডাউন করা হয়েছে। থানার সকল পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রত্যেকের নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে। আইন শৃঙ্খলা রক্ষায় 17 জন পুলিশ নিযুক্ত করা হয়েছে। দেশে গত 24 ঘন্টায় নতুন করে আরও 198 জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। সব মিলে পুলিশ সদস্য আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2141 জনে। গাজীপুর জেলায় একদিনেই 129 জন আক্রান্ত হওয়ার পর ঈদের ছুটিতে গাজীপুর সিটি এলাকায় শতভাগ লকডাউন নিশ্চিতের দাবি জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র। আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন যে বিভিন্ন জেলায় মার্কেট এবং দোকানপাট খোলার কারণে জনচাপ বেড়ে গেছে, কোথাও কোথাও উপচে পড়া ভিড়ও দেখা গেছে। মাদারীপুর জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় মার্কেট চালু থাকার ফলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার বিষয়টি উঠে এসেছে। সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। শনিবার থেকে নিত্য প্রয়োজনীয় ও ওষুধের দোকান ছাড়া অন্য সব দোকানপাট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাজশাহী মহানগরী এতদিন করোনামুক্ত থাকলেও আজ একজন নারী করোনা শনাক্ত হয়েছেন। শুক্রবার প্রথম এই নারী আক্রান্ত শনাক্ত হলেন। ঈদ পর্যন্ত রাজশাহীর মহানগরের সব মার্কেট এবং বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে নগর ভবনের সিটি মেয়র, সংসদ সদস্য, ব্যবসায়ী নেতাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হৃদয়, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আরো কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেবো। মাসুম, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন তারিকুল ইসলাম মাসুম, জানাচ্ছিলেন সারা দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মুহূর্তে আমরা সরাসরি যাচ্ছি ব্রিফিংয়ে। We're working on something together. But we have the mightiest, and they'll be helping us with this, by the way, speaking of truckers. We have the mightiest military in the long history of humankind. We have the best and most devoted workers ever to walk the face of the earth. And now we're combining all of these amazing strengths for the most aggressive vaccine project in history. There's never been a vaccine project anywhere in history like this. And I just want to make something clear. It's very important. Vaccine or no vaccine, we're back. And we're starting the process. And in many cases, they don't have vaccines. And a virus or a flu comes and you fight through it. We haven't seen anything like this in 100 and some odd years. 1917,
but you fight through it. And people sometimes, I guess, we don't know exactly yet, but it looks like they become immune, or at least for a short while and maybe for life. But you fight through it. But what we'd like to do, if we can, is the vaccine. I think we're going to be successful in doing it, and hopefully by the end of the year. Just as generations of Americans before us faced down the most difficult trials, set their sights on the highest summit and overcame the biggest obstacles, America will meet the moment, and this moment specifically in our time, with unrivaled speed, unmatched skill, and the unyielding spirit of the American people. Our nation will come back stronger and greater than ever. We're going to have a tremendous year next year. We're going to have a really good fourth quarter. We're going to have a very interesting and productive transition quarter where Steve is there, and I'm sure our Secretary of the Treasury, I think you feel the same way, Steve. So, and thank you for your good work, really good work. And it's not finished yet, is it? করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রিফিং করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদের রিপোর্ট জানিয়েছে অশোক লেনের নিফাত অটোস বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটি রোগ সংক্রমণে মানে বাধা দেয় বা হচ্ছে কি আমাদের ইমিউনিটিটাকে বাড়ায়, যেটা আসলে এফবিআই এর তদন্তের মুখে পদত্যাগ করেছে মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর রিচার্ড বার। প্রাতিষ্ঠানিক তথ্য ব্যক্তিগত ব্যবসায় কাজে লাগানোর অভিযোগে তিনি সরে গেছেন। নর্থ ক্যারোলিনার একটি সিনেটর জানিয়েছেন তদন্ত কাজ যেন কমিটির কাজকে ব্যাহত না করে, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি করোনা সংকট থেকে বাজারে ক্ষতি এড়াতে অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করেছিলেন। রিচার্ড বার এই অভিযোগ অস্বীকার করেছেন। অর্থনৈতিক সংকট আশঙ্কায় বাজার বিপর্যস্ত হওয়ার আগ মুহূর্তে রিচার্ড বার ও তার স্ত্রী ফেব্রুয়ারিতে $17 লাখ মূল্যের সম্পত্তি বিক্রি করে দেন। তদন্তের অংশ হিসেবে তার মোবাইল ফোন জব্দ করেছে এফবিআই। এবার সোশ্যাল ইসলাম ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। হংকংয়ের একটি আইসক্রিম পার্লারে কাঁদানে গ্যাস স্বাদের আইসক্রিম বিক্রি করা হচ্ছে, তবে এই আইসক্রিম মানুষকে তৃপ্তি দেওয়ার জন্য নয়, সম্প্রতি রাজনৈতিক তিক্ত স্মৃতিকে জাগিয়ে তোলায় লক্ষ্য। এই আইসক্রিম খেলে চোখে পানি আসে। আইসক্রিম পাওয়া যায় মরিচের ঝাল আর কটু গন্ধ। বিক্ষোভ আন্দোলনের সমর্থনে দোকানটি চালু করা হয়েছে। হংকংয়ে সম্প্রতি বিক্ষোভ চলার সময় আন্দোলন দমনে ব্যাপকভাবে কাঁদানে গ্যাস ছোড়া হয়। করোনা ভাইরাসের কারণে আন্দোলন থিতিয়ে গেছে। এই আইসক্রিমের মূল উপাদান কালো মরিচ, তবে এটি কারো ক্ষতি করে না। এবার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। করোনা ভাইরাসের কারণে কর কমানোর প্যাকেজ অনুমোদন করেছে ইতালি সরকার। বিপর্যস্ত অর্থনৈতিক পরিস্থিতির সাথে লড়াই করতে থাকা হোটেল ও রেস্তোরাঁ মালিক থেকে শুরু করে কর্মজীবী নাগরিকদের সহায়তায় কর ছাড় দেয় এবং আর্থিক সহায়তা করা এই প্যাকেজের লক্ষ্য। প্রধানমন্ত্রী জুসেপ কোতের মতে ইতালির অর্থনৈতিক ক্ষতি কমাতে এই প্যাকেজ। এর আওতায় বেবিসিটিং ও গ্রীষ্মকালীন বিনোদন কেন্দ্রগুলির পারিশ্রমিক পরিশোধের জন্য পিতামাতারা €1200 পাবেন। মার্চ থেকে বন্ধ হয়ে যাওয়া স্কুলগুলো সেপ্টেম্বরের আগে না খোলার কারণেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে চট্টগ্রাম সংবাদ। করোনা ভাইরাস মোকাবেলায় চট্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় ঘনবসতিপূর্ণ এলাকায় জরুরি পুষ্টি সহায়তা ও সাবান দিয়েছে সিটি কর্পোরেশন। নগরীর পশ্চিম ছোলশহর জহুর আহমেদ চৌধুরী সিটি কর্পোরেশন প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আজম নাসির উদ্দিন। সে সময় ছিলেন কাউন্সিলর মোবারক আলী, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা, প্রকল্পের ভারপ্রাপ্ত টাউন ম্যানেজার প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী এবং অন্যরা। এবার পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। করোনা
করোনা পরিস্থিতিতে রংপুরে খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কৃষকদের শাকসবজির চারা ও বীজ দেওয়া হচ্ছে। মিঠাপুকুরে চলো করোনা জয় করি নামে একটি তহবিলও গড়ে তোলা হয়েছে। তারা আঙিনা কৃষি গড়তে বিশেষ সহায়তা করছে। এসএনএল সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলির রিপোর্ট। আঙিনা কৃষির উপর জোর দিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে রংপুরের মিঠাপুকুর উপজেলায় উচ্চ ফলনশীল পেঁপের চারা সহ শাকসবজির বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এখানে আমাদের মিঠাপুকুরের বিত্তবান লোকজন, ব্যবসায়ী ছাড়া আমাদের এমপি মহোদয়ের যারা শুভাকাঙ্ক্ষী, যারা মিঠাপুকুরের বাইরের, তাদের কাছ থেকে একটা ফান্ড সংগ্রহ করে উনি এই কিচেন গার্ডেনের প্রকল্পটা হাতে নিলেন। স্থানীয় সংসদ সদস্য এইচ.এন. আশিকুর রহমান চলো করোনা জয় করি তহবিল গঠন করে উপজেলার 17টি ইউনিয়নের 34,000 কৃষকের মাঝে সবজির চারা ও বীজ বিতরণের উদ্যোগ বাস্তবায়ন করছেন। আমরা সবাই বাড়িতে আছি, যারা সবাই পেঁপে যদি ধরে বা শাকসবজি যদি হয়, সবাই মিলিয়ে আমরা তুলে শাকসবজি খেতে পারবো। এগুলো পুষ্টির জন্য সবই দরকার। এই সমস্ত বীজে উনি আমাদের মাঝে বিতরণ করলো। খাদ্য ও পুষ্টির নিরাপত্তায় এই কার্যক্রম দেখভাল করছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। আমরা প্রত্যেক ইউনিয়ন পরিষদে যে এটা বেতন করতেছি এবং আমাদের উপসার কৃষি কর্মকর্তা যারা আছেন ওনারা কারিগরি সহায়তা করতেছেন। আমরা 17টা ইউনিয়নে 34,000 লোককে এরকম একটি হাইব্রিড পেঁপে চারা, কিছু বীজ, সবজির বীজ এটা প্রদান করা হলো। তারা যেন তাদের কিচেনের পাশেই ছোট্ট পরিসরে যেন এটা আবাদ করতে পারে এবং পরবর্তীতে যেন এর সুফলটা ভোগ করতে পারে। করোনা পরিস্থিতিতে খাদ্য সংকট ও দুর্ভিক্ষ মোকাবেলায় কৃষি এখন একমাত্র ভরসা। তাই কৃষি উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দিয়েছে সচেতনরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে লকডাউন চলায় প্রকৃতি ফিরে পেতে শুরু করেছে তার আপন রূপ। ষড়ঋতুর বাংলাদেশে শোনা যাচ্ছে কোকিলের গান, দেখা মিলছে পাখালির ঝাঁক। খুলনা থেকে ড্যানিয়েল সুজিত বোসের রিপোর্ট। প্রচারণা, আইন প্রয়োগ কোনোভাবেই খুলনার পরিবেশের ভারসাম্য ধরে রাখার সম্ভব হয়নি। বন্ধ করা যায়নি পরিবেশের উপর মানুষের অত্যাচার। আয়লা সিডরের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের পরেও সাধারণ মানুষের মধ্যে আসেনি তেমন সচেতনতা, বরং বায়ু দূষণ, পানি দূষণ ও শব্দ দূষণের মাত্রা ক্রমান্বয়ে বেড়েই চলেছিল। কিন্তু করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় মানুষ ঘরমুখী হয়েছে, বন্ধ হয়েছে প্রকৃতির উপর অত্যাচার, সকল প্রকার দূষণ। লকডাউনের পর থেকে গাড়ি ঘোড়া চলে না, এই কারণে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন নির্মল পরিবেশ বিরাজ করছে। এত বেশি শব্দ দূষণ, এত বেশি বায়ু দূষণের মধ্যে দিনের পর দিন কাটাচ্ছিলাম, তারা কিছুটা বিশুদ্ধ বায়ু নিতে পারছি, অক্সিজেন নিতে পারছি। এটা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল। হয়তো এই কারণেই প্রকৃতি বিরূপ আচরণ করে এই ভাইরাসটা আমাদের ভেতরে এনেছে এবং আমরা বাধ্য হয়েছি যার ঘরে চলে যাবার। আমরা ঘরে চলে গেছি বলে প্রকৃতির আগের জায়গায় ফেরত এসেছে। নিজেকে বাঁচাতে প্রকৃতি নিজেই এই পরিস্থিতি সৃষ্টি করেছে বলেছেন পরিবেশবাদীরা। এই লকডাউনের কারণে মানুষ আর প্রকৃতির উপরে তার ইচ্ছা মতো নির্যাতন করতে পারছে না, যে কারণে আজকের প্রকৃতি নিঃশ্বাস ফেলেছে, প্রকৃতি তার নিজস্ব রূপ গ্রহণ করেছে। সুতরাং এই করোনা যদিও মানব জাতির জন্য একটি দুর্যোগ, তারপরও প্রকৃতি পরিবেশের ভারসাম্য, প্রতিবেশের ভারসাম্য রক্ষার জন্য এটি একটি আশীর্বাদ। এই নির্মূল পরিবেশ ধরে রাখতে মানুষকে সচেতন থাকার আহ্বান বিশিষ্টজনদের। করোনা সারা বিশ্বে একটা তাণ্ডব চালানোর পাশাপাশি আমাদেরকে একটা শাশ্বত শিক্ষার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। সেটা হলো সিম্বায়োটিক এক্সিস্টেন্স, অর্থাৎ হলো পারস্পরিক সহাবস্থান। সকলের সাথে যদি সমানভাবে বসবাস করার শৈলীটা যেটা আমাদেরকে করোনা শিখিয়ে দিয়েছে, এটা স্মরণে রাখি, তাহলে একে ব্যস্ত জীবন যাপনের মধ্যেও আশেপাশের যেই সবুজ থেকে শুরু করে কোমল প্রকৃতি, এটাকে রক্ষা করা সম্ভব। মুক্ত প্রকৃতিতে ডাঙায় বন্যপ্রাণী, আকাশে রং বেরঙের পাখি আর পানিতে ডলফিনের অবাধ বিচরণ চোখে পড়ার মতো। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক রবার্তো আজেভেদো। এবছরের সেপ্টেম্বরের মধ্যে তিনি পদত্যাগ করতে চান। সংস্থাটির মুখপাত্র জানিয়েছেন, প্রতিনিধি দলের প্রধানদের বৈঠকের পর WTO এ বিষয়ে ঘোষণা দেবে। 62 বছর বয়সী ব্রাজিলিয়ান এই কূটনীতিক 2013 সালে প্রথমবারের মতো বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন। 2021 সালে তার দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার কথা। করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার মধ্যে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক পদত্যাগের ঘোষণা দিলেন। চীনের বাণিজ্য সুবিধা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে মার্কিন সরকারের টানাপোড়েন চলছে। সংস্থাটি যুক্তরাষ্ট্রের সঙ্গে পক্ষপাত দুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদে আবার নিচ্ছে অশোক রিনা নিফাত বিরতি। আর বিরতির পর জানিয়ে ফিরছি, রাজশাহী, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় করোনা ভাইরাসের আরো সংক্রমণ, সামাজিক দূরত্ব নিশ্চিত করতে নানা উদ্যোগ। করোনা ভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসগুলো জেনে নিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা ভাইরাস প্রতিরোধে সাবান দিয়ে হাত ধোয়া একটি কার্যকরী পদ্ধতি। সুরক্ষিত হাতেই সুরক্ষিত দেশ। জীবনের নানান প্রয়োজনে হঠাৎ করে কখন যে কার ঋণের দরকার হয় কেউ বলতে পারে না। কারো কাছে চাইতেও সম্মানে লাগে। নিঃসংকোচে শুধু একটা জায়গা থেকে সহজেই ঋণ পাই। IFIC আমার অ্যাকাউন্ট। সব পেশার, সব বয়সের সবার জন্য IFIC আমার অ্যাকাউন্ট। সুবিধা যেমনই চাই, হিসাব একটাই। এটা কি 16255 IFIC ব্যাংক। আমি তোমাদের হাতের আজকে কাচ্চি বিরিয়ানি টেস্ট করতে চাচ্ছি। আমন্ত্রণ জানাচ্ছি হাজী ইব্রাহিমকে। আজকে আমাদের সবার প্রিয় অভিনেতা আব্দুল কাদের। এই ধরনের গোশ গলছে কিনা, আলুটা গলছে কিনা, তোমাদের রান্নাটা আবার আমি দেখবো। কাচ্চি বিরিয়ানি যদি সুন্দর করে রান্না করতে পারো, তোমার নাম কিন্তু ছড়িয়ে পড়বে সব জায়গায়। বলে নেই আলু ভালো হয়েছে, চালটা নরম হয়ে গেছে, মাইরের মধ্যে ভাইটামিন আছে। দি লিটল শেফ সিজন 2 প্রতি শনিবার রাত 9:25 চোখ রাখুন NTVর পর্দায়। পকেটে পকেটে ব্যাংক, পকেটে পকেটে রকেট। টাকা পাঠান রকেট থেকে রকেটে। রকেট অ্যাপ থেকে সেন্ড মানি সম্পূর্ণ ফ্রি। রকেট ডাচ বাংলা ব্যাংক মোবাইল ব্যাংকিং। টাকার রকেট। বিরিয়ানি কাচ্চি না হায়দ্রাবাদি, কোন বিরিয়ানি? কাচ্চি। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়া আর কিছু মাথায় থাকবে না। বিরিয়ানিটা কে বাজায়? রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। পকেটে পকেটে ব্যাংক, পকেটে পকেটে রকেট। টাকা পাঠান রকেট থেকে রকেটে। রকেট